মির্জা আব্বাস সান্দাবাস মির্জা আব্বাস মির্জা আব্বাস সান্দাবাস। আপনারা এখানে গণভোট বিএনপি আব্বা বলে মানবো। আমরা আমরা যারা গণভোটের পক্ষে কাজ করছি, যারা হ্যাঁ ক্যাম্পেইন করছে, এটা সবার বয়স 15 থেকে 35 বছরের ভিতরে। এই ফলাফলের সাথে তো একবার খেলতে আসে, সে নিজে খেলোয়াড় হয়ে ফুটবল হয়ে যাবো, তারা নিয়ে সবাই খেলবো। নিজের পায়ে নিজেই কোরাল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? হাসিনা দিছিল না একবার ঠাসি দিয়া বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, হেডম ছিল না, হরতাল ডাকতেন আর নিজের পড়না পল্টন অফিসের সামনে 20 জন লোক হয় না। আপনারা এখন ভয় দেখাইতেছেন। আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, ওনার জন্য আমাদের কিছু উপদেশ রয়েছে। ওনারা একজন সন্তান রয়েছে। যদি আমি প্রধানমন্ত্রী হইতাম, তাহলে আমি আমার সন্তানকে একটা সেল গঠন করে দিতাম। মা, তোমার দায়িত্ব হলো পুরো বাংলাদেশে যে জায়গায় ধর্ষণ হচ্ছে তাদের ফ্যামিলিতে গিয়ে সাক্ষাৎ করবা। আমরা যতদিন আছি বাংলাদেশে, যাতে বাংলাদেশের একটি মা এবং বোন কেউ ধর্ষণের শিকার না হয়। কুমিল্লার সন্তান চাঁদাবাজদের জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আবির্ভূত হয়েছে এই ইলেকশনে। আপনাদের সন্তান চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকায় নেতৃত্ব দিচ্ছে। কুমিল্লাবাসীকেও চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে এই কুমিল্লা থেকে প্রতিরোধ তৈরি করতে হবে ইনশাআল্লাহ। যদি আদেশ নিয়ে প্রশ্ন ওঠে, গণভোট নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব নিয়েও প্রশ্ন উঠবে। জুলাই সনদ বাতিল চাওয়া রিটের শুনানি চলছে এখন বাংলাদেশের হাইকোর্টে। আমার বিশ্বাস বাংলাদেশের কোনো বিচারপতি জুলাই সনদ বাতিলের জন্য কলম হাতে নিবেন না। আর যদি কলম হাতে নেন, তাহলে অবশ্যই তাকে এই জুলাই সনদের বাতিলের কারণে কোনো একদিন। এটা কি নিজের পায়ে নিজে কুড়াল মারা না? কেন ওনারা এই বাধ্য হচ্ছে নিজের পায়ে নিজের কুড়াল মারতে? কোনো চাপ আছে কিনা, এটা কিন্তু ভাবার ব্যাপার। কারণ ওনারা তো সিদ্ধান্ত নেয় অন্যের ইশারায়। এটা তো আগেই আমরা প্রমাণ পাইছি। যে সংবিধান জনগণের বিপক্ষে অবস্থান নেয়, সেটা দিয়ে জনগণ কি করবে? ওটা কি প্রতিদিন ধুয়ে ধুয়ে পানি খাবে? কোনটা করবে? প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনা। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। কে সাপোর্ট করতেছে? সবাই করা উচিত, কিন্তু সরকার কি সাপোর্ট দিচ্ছে ইরানকে? না, চুপচাপ। বিরোধী দল থেকে একজন দেখলাম খুব প্রতিবাদ করতেছে আমেরিকার বিরুদ্ধে, ইরানকে সাপোর্ট করে। কিন্তু এটা কি করা উচিত না চুপ থাকা উচিত? আমার হিসাবে চুপ থাকা উচিত। বলেন তো কেন? দেখেন, ইরান তো আমেরিকাতে আক্রমণ করতে পারছে না। করতেছে কোথায়? আমেরিকান ঘাঁটিগুলা যেখানে যেখানে আছে, মানে আরব দেশে যেখানে যেখানে ঘাঁটি বানাইছে সেখানে সেখানে আক্রমণ করতেছে, আর ইসরায়েলে আক্রমণ করতেছে। এখন এই আরব দেশে যে আক্রমণ করতেছে, এই আরব দেশে কারা বসবাস করে? আরাবিয়ানরা বসবাস করে, আর আমাদের প্রবাসী ভাই বোনেরা ওইখানে বসবাস করে। সেটাও তো মাথায় রাখতে হবে। এখন ওনারা আমেরিকার সাথে বন্ধুত্ব করে ঘাঁটি বানাইতে দিচ্ছে, এটা ওনাদের ব্যাপার। এখন আমরা যদি সাপোর্ট দেই ইরানকে, এই যুদ্ধ তো একটা দিন শেষ হবে, আজ হোক কাল হোক, শেষ হবে। তো শেষ হওয়ার পর এই দেশগুলা, মানে এই আরব দেশগুলা যদি বলে যে তোমাদের দেশ থেকে ইরানকে সাপোর্ট দিছে, উৎসাহ দিছে আমাদের দেশে বোম ফালাইবার জন্য, মানে ওই আমেরিকান ঘাঁটিতে বোম ফালাইবার জন্য, আমাদের ক্ষতিতে তারা আনন্দ করছে, উৎসব করছে, তোমরা আমাদের দেশে থাকতে পারবে না, এরকম একটা সিদ্ধান্ত যদি নিয়ে নেয় মোটা মাথা, তো তখন কি করবেন? এগুলা সরকারকে ভাবতে হয়, বিরোধী দলকেও ভাবতে হবে। হ্যাঁ, এগুলা ভাবতে হবে। লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনেরা এই দেশগুলোতে আছে, আর এই দেশগুলোর নীতি যদি থাকে আমেরিকার সাথে বন্ধুত্ব, এটা ওই দেশের ব্যাপার, আমাদের ব্যাপার না। আমরা যদি এখন সত্যের পথে, মানে ন্যায়ের পথে যেতে হবে, তাহলে ইরানকে সাপোর্ট দেওয়া উচিত। কিন্তু এই ন্যায়ের পথে থাকতে গেলে এই যুদ্ধ শেষ হওয়ার পর এই আরব দেশের নেতারা তো বৈশা পড়বে। এখন তো দলের উপরে আছে, একটা টাইমে আইসা বৈশা পড়বে কোন কোন দেশ আমাদেরকে সাপোর্ট দিছে, মানে আমেরিকাকে সাপোর্ট দিছে বা ইরানকে সাপোর্ট দিছে। ওই হিসাবের মধ্যে যদি ফেলা যায়, তখন আমাদের প্রবাসী ভাই বোনদের কি অবস্থা হবে সেটাও ভাবতে হবে। আর এটাই বাস্তবতা, এটা মাইনা নিতে হবে। যার জন্য আমেরিকা যত জুলুমি করুক না কেন, কিছুই বলা যাবে না। ভেনেজুয়েলা থেকে ওই যে প্রেসিডেন্টকে উঠায় নিয়ে চলে গেল, রাইটের মধ্যে হাইজাক করে নিয়ে চলে গেল, কেউ কিছু বলতে পারছে, কেউ কিছু বলতে পারে নাই। ইরাক ধ্বংস করে দিল, লিবিয়া ধ্বংস করে দিল, এরকম কত দেশ ধ্বংস করে দিছে। এখন ধ্বংস করতে আসছে ইরানকে, কিন্তু পারবে না। কারণ কি জানেন? আর ইরান তো যুদ্ধে সেদিনই জয়লাভ করছে যেদিন আয়াতুল্লাহ খোমেনিকে শহীদ করছে, সেদিনই জয়লাভ করছে। কারণ আমেরিকার টার্গেট কি ছিল, ইসরায়েলের টার্গেট কি ছিল? যে আয়াতুল্লাহ আল খোমেনিকে হত্যা করতে পারলে নতুন একটা সরকার আসবে, যে সরকার তাদের ইশারায় চলবে। এটাই তো চিন্তা করছিল, কিন্তু সে চিন্তার সাথে কোনো মিল নাই। সমস্ত ইরানি এক হয়ে গেছে, এক হয়ে এখন আক্রমণ করতেছে। এই আক্রমণ থামাইতে পারবে না ভাই, থামাইতে পারবে না। কারণ তাদের প্রিয় নেতাকে তারা হারাইছে, প্রতিশোধ নেবেই। আর এখনই নেওয়ার সময়, থামার সময় চলে গেছে, আলোচনার সময় চলে গেছে। একটা ভিডিওতে দেখলাম ভাই, মুখ কালো। হ্যাঁ ভাই, ডোনাল্ড ট্রাম্পের মুখটা কালো, হ্যাঁ, স্যাড মিউজিক বাজতেছে, ভাবতেই পারে নাই কোন পথে চলে গেছে। আরে যে ইরানকে আপনারা উপর থেকে দেখেন, মাটির নিচে ওরকম একটা ইরান আছে, কিন্তু মাটির নিচেই সবকিছু লুকায় রাখছে। এই পরিস্থিতি তো এখন থেকে
না, বহু আগে থেকে নিয়ে আসতেছে। সো থামানো যাবে না, চালাই যেতে হবে এই যুদ্ধ। ইরান থামলেই হেরে যাবে ভাই, থামলে আর কোনোদিনই জিততে পারবে না, একদম সবকিছু ধ্বংস করে দিতে হবে। যাই হোক, আমরা পাবলিক এগুলো বলতে পারি, কিন্তু সরকার বা বিরোধী দল এরকম কোনো কথা বা এরকম কোনো মন্তব্য করা একদম ঠিক হবে না। কেন? ওই যে আমাদের প্রবাসী ভাই বোনদের কথা মনে রাখতে হবে, তারা তো ওইখানে আছে, তারা যে দেশকে সাপোর্ট দিবে সেই দেশকে আমরা সাপোর্ট দিব, আমেরিকার পক্ষে থাকবো, নাহলে চুপ থাকবো। কিন্তু চুপ থাকবো না কোথায় জানেন? দেশের রাজনীতিতে। দেশের রাজনীতিতে ভাই উলট পালট হয়ে যাচ্ছে। এখানে আরেক যুদ্ধ চলতেছে তো ভাই, টোটাল যুদ্ধ চলে গেছে আদালত পাড়ায়। সেখানে এই যুদ্ধ মোকাবেলা করতেছে শিশির মনীষ সাহেব, উনি ওনার দল নিয়ে এটার মোকাবেলা করবে। কি মোকাবেলা? এটা আপনারা সবাই জানেন, গণভোটের অধিকার। গণভোটের অধিকারটা দিতে চাচ্ছে না ওনারা, আদালতের কাছে যায় বলছে এটার অধিকারটা যেন না দেওয়া হয়। আদালত আবার জানতে চাইছে কেন এটাকে অবৈধ ঘোষণা করবো না, এটা জানতে চাইছে কার কাছে? নিশ্চয়ই নির্বাচন কমিশনারের কাছে। কিন্তু নির্বাচন কমিশনারের কাছে কেন জবাব চাইবে? জবাব তো চাইবে আমাদের কাছে, আমরা যারা প্রায় 5 কোটি মানুষ গণভোটের পক্ষে ছিলাম তাদের কাছে জবাব চাইতে হবে। আদালতে ডাকেন সবাইকে, আমরা জবাব দিব। কিন্তু আদালত কি আসলে আমাদের মনের কথা শুনবে নাকি সরকারের কথা শুনবে? এই আদালতকে আমরা ব্যবহার হইতে দেখছি তো ভাই। আপনাদের মনে আছে খায়রুল হকের কথা? হ্যাঁ, 2008 যদ্দূর মনে পড়ে, ওই যে তত্ত্বাবধায়ক সরকারকে নাকচ কইরা দিল, কলমের এক কোচা না কইরা দিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার মানে একটা নিরপেক্ষ সরকার আসবে, সেই সরকারের মাধ্যমে নির্বাচন হবে। এই সিস্টেমটা ছিল, এই সিস্টেমটাকে বাতিল করে দিল কে? শেখ হাসিনা। এই আদালতকে, আইনকে ব্যবহার করে খায়রুল হক সাহেব এটা নাকচ কইরা দিল। আওয়ামী লীগ সরকার যা চাইছে সেটাই কইরা দিছে এই খায়রুল হক। বর্তমানে এই খায়রুল হক কোথায় জানেন আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না। জেলখানায় আছে। কেন উনি জেলখানায় আছে? নিশ্চয়ই অন্যায় করছে, অবৈধ কাজ করছে, তাই না? আইনকে ব্যবহার করে মানুষের হক ছিনিয়ে নিছে, মানুষের অধিকার ছিনিয়ে নিছে, যার জন্য এখন জেলখানায় আছে। গত 16 বছর যেভাবে আইন, আদালত, প্রশাসন ব্যবহার হইতো সরকারের জন্য, সরকার যেভাবে ব্যবহার করতো, এখন কি সে একই কাজ হবে? না, এটা তো হইতে পারে না। আর এটা হইতে পারবে না কেন জানেন? দেওয়ালের মতো, একদম চীনের প্রাচীরের মতো দাঁড়ায় গেছে শিশির মনীষ সাহেব, ব্যারিস্টার শাহরিয়ার কবির সাহেব, আরো 6 জন আছে ব্যারিস্টার, সবাই চীনের প্রাচীরের মতো দাঁড়ায় গেছে। ওনারা মোকাবেলা করবে। শিশির মনীষ সাহেব অলরেডি বলে দিছে গণভোট যদি অবৈধ হয় তাহলে জাতীয় নির্বাচন সেটাও অবৈধ ঘোষণা করতে হবে। ঠিকই বলছে না? যাই হোক, আদালতের এই মোকাবেলা আমরা দেখার অপেক্ষা রইলাম। আশা করি আদালতেই সেটার মীমাংসা হবে। হ্যাঁ, আদালতেই সেটার মীমাংসা হবে। আর জনাব চুপ্পু সাহেব, মানে মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, মনে হচ্ছে 12 তারিখে উনি ভাষণ দিবেন। কারণ একটু আগে দেখলাম কোন এক বড় নেতা উনি বলতেছে এই সংবিধান মাইনাই রাষ্ট্রপতিকে রাখা হবে। তার মানে কি এই সংবিধানে তো রাষ্ট্রপতি বৈধতা আছে 2028 সাল পর্যন্ত, ওই পর্যন্তই মনে হয় থাকবেন জনাব চুপ্পু সাহেব। 72 সংবিধান নিয়েই মেইন প্রবলেম, বুঝছেন? 72 সংবিধানটাকে চেঞ্জ করতে দিবে না, ওইটা রাখতেই হবে। 24 সংস্কারের মধ্যে দিয়া এই সংবিধানকে একটু উলট পালট করে যে নতুন সংবিধান হওয়ার কথা, যে নতুন স্বপ্ন আমাদেরকে দেখাইছে, এবং যেটা হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া গণভোট পাস হয়ে গেছে, হ্যাঁ ভোট পাস হয়ে গেছে, সেটাকে এখন অবৈধ ঘোষণা করার জন্য যে পায়তারা চলতেছে এবং আদালতের কাঁধে বন্দুক রাখা যেভাবে স্বীকার করার চেষ্টা করতেছে, এটা দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। ওই একই কাজ করছিল তো ভাই গত সরকার। মানুষের মনের কথা বুঝতে চাইতো না, নিজের মন যা চাইতো সেটাই করতো, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে বইলা দেওয়া হয়তো সেভাবেই কাজ করতো। এখন আপনাদের কে কি বইলা দিতেছে, কে কি শিখাই দিতেছে, কারো কথাই কি আপনারা চলতেছেন না নিজেরাই এরকম করতেছেন? আসলে আপনাদের মনের মধ্যে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে, সময় বইলা দিবে। তবে একটা কথা শুধু বইলা যেতে চাই, আমি আপনাকে বিশ্বাস করছি। হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করছি, এটা আমার কোনো প্রবলেম না, কারণ আমি তো বিশ্বাস করছি। আপনি বেইমানি করছেন, সেটা আপনার প্রবলেম। আমরা হ্যাঁ ভোটও দিছি, আবার জাতীয় ভোটও দিছি। তার মানে কি জানেন? আমরা একটা ঘোড়া দিছি এবং ঘোড়ার লাগামও দিছি। এই হ্যাঁ ভোট, গণভোটটা মনে করেন লাগাম, আর ওই যে জাতীয় ভোটটা মনে করেন পাগলা ঘোড়া। যে পাগলা ঘোড়া দাবড়াইছিল 16 বছর শেখ হাসিনা, সেই পাগলা ঘোড়া। কিন্তু সেই পাগলা ঘোড়ার জন্য হ্যাঁ ভোটের মাধ্যমে যে লাগামটা আপনাদের হাতে তুলে দিলাম, সেই লাগামটাকে আপনারা ফেলে দিলেন। এই পাগলা ঘোড়া নিয়ে কত দূর যেতে পারবেন? আমরা যে লাগামটা দিলাম, সেই লাগামটা টাইনা ধরার সুযোগটা আপনারা দিতে চান না, তাই না? লাগামটা নিতে চায় না। হ্যাঁ ভোট মানে লাগাম, লাগাম টাইনা যদি ধরে জনগণ, সেই সুযোগটা আর দিতে চায় না। কারণ যত কিছু ভাই সংস্কার হয়েছে, এই সংস্কারের মধ্যে জনগণকে অধিকার দিয়ে গেছে, এই দেশের মালিক বানিয়ে দিয়ে গেছে জনগণকে। ওই সংস্কারের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 72 ওই সংবিধান, যে সংবিধান এই দেশে বারবার ফ্যাসিবাদ জন্ম দিছে, বারবার ফ্যাসিবাদ। যতগুলো সরকার আছে তাকে দেখেন বারবার ফ্যাসিবাদের জন্ম হয়েছে। ওই ফ্যাসিবাদের কবর দেওয়ার জন্যই তো হ্যাঁ ভোট দিলাম, গণভোট দিলাম, এবং নতুন একটা বাংলাদেশ চাইলাম। জুলাই পর একটা নতুন বাংলাদেশ হওয়ার দরকার, কিন্তু আপনারা জুলাইটাকে স্বীকৃতি দিবেন না। কারণ এই জন্যই দিবেন না, আপনাদের ওই একটাই সম্বল 71-এর ওই স্বাধীনতার পক্ষে, আর ওরা রাজাকার। 24-এর স্বীকৃতি চলে আসলে আর তো রাজাকার বলার সুযোগ থাকে না, যার জন্য 24-কে স্বীকৃতি দেওয়া যাবে না। এই তো মূল পরিকল্পনা। ওই আগে সংবিধান মাইনা ওইভাবেই চলবেন, লাগাম টাইনা ধরার সুযোগ দিবেন না, তা কি হয়? আমিরে জামাতের নতুন মিশন ঘোষণা। এই মিশন স্থানীয় সরকার নির্বাচনের মিশন, এবং জামাত স্থানীয় সরকার নির্বাচনটাই খুব সিরিয়াসলি নিচ্ছে। এই জায়গায় এবার আর জামাতের সাথে বিএনপি সম্ভবত পারবে না, এবার জামাত জিতবে। স্থানীয় সরকার নির্বাচনে অধিকাংশ জায়গায় জামাত জিতবে, ইটস মাই প্রেডিকশন। কারণ এখানে কয়েকটা বিষয় আছে দেখেন। প্রথম কথা হচ্ছে যে জাতীয় নির্বাচনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং জামাত কিন্তু মেনে নিয়েছে। জামাতের সাথে বিএনপির বিষয়ে চুক্তি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা ক্ষমতায় আসি, ইঞ্জিনিয়ারিংটা মেনে নেন। এমনকি তারেক রহমান কিন্তু জিততে পারেনি ঢাকা 17 আসনে, এস এম খালেদুজ্জামান জিতেছে। অতএব ওখানে আমিরে জামাত এটা মেনে নিয়েছেন যে তারেক রহমানকে জিতে দেওয়া হোক, থাক, এটা নিয়ে আমরা ঝামেলা না করি, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো জামাত যে শর্তে এই যে বিএনপির বিরুদ্ধে মাঠে নামে না বা নানান কিছু, এটা নানান ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা স্কুল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিং থাকা ভালো, ইটস ওভারঅল পজিটিভ। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন টিকবে না, এটা ভেঙে চুরে চুরমার হয়ে রাজপথে ঘোরাবে, এটা আমি নিশ্চিতভাবে বলছি। সে আন্ডারস্ট্যান্ডিং একটা হচ্ছে যে ক্ষমতায় বাবা আমরা আসি, ইঞ্জিনিয়ারিং হলো। ওই যে যখন ইঞ্জিনিয়ারিং স্পষ্ট হয়ে গেল, আমিরে জামাত চুপচাপ রাতে গভীর রাত সংবাদ সম্মেলনে মেনে নিয়ে চলে গেলেন, ফলাফল মেনে নিয়ে। তো সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান
যে চুক্তিতে আছেন তার মধ্যে একটা হচ্ছে ঠিক আছে এখানে অনেক মহাশক্তি ডিপ স্টেট বা অনেক বিরাট কিছু আছে, এখানে তো কিছু করার থাকলো না, কারচুপি হলেও মেনে নিতে বাধ্য হয়েছে, কারচুপির বিরুদ্ধে রাজপথে নামতে পারলাম না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা যেন সুষ্ঠু হয় ওইটা আমরা জিততে ওইখানে হারাতে পারবো না, এরকম একটা কথা ছিল। তার অংশ হিসেবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে হয়তোবা যদি বিএনপি একদম আওয়ামী লীগের মতো হয়ে না যায় তাহলে ফেয়ার হবে, আর ফেয়ার হলে অধিকাংশ জায়গায় জামাত জিতবে। স্থানীয় সরকারের বডিগুলোর 60% জায়গায় জামাত জিতবে। বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার উত্তর দক্ষিণ দুই জায়গায় একটা জামাত জিতবে। সিলেট, খুলনা, বরিশাল হয়তো বিএনপি জিতবে, ফেয়ার ইলেকশনে জিতবে। রংপুরে জামাত জিতবে, খুলনায় জামাত জিততে পারে। সিলেটে জামাত বিএনপি কাছাকাছি, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এখানে জোটের মেকানিজম আওয়ামী লীগ কোন দিকে ভোট দেয় এর উপর অনেক কিছু নির্ভর করবে। এরকম আরো অনেক জায়গায় জামাত জিতবে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবচেয়ে বেশি হবে জামাতের। পৌরসভার অনেক জায়গায় জামাত জিতবে, অনেক জায়গায় বিএনপি জিতবে, উপজেলা চেয়ারম্যান জামাতের বেশি হবে। তো ওভারঅল 60% জায়গায় জামাত জিতবে, ভোটের যে সমীকরণ সেটাই বলে। কারণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেয়েছিল বিএনপি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ আলাদাভাবে নির্বাচন করবে, অল্প ভোট পেল, তো সেখানে আওয়ামী লীগের ভোটটা পাবে নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে ক্ষমতা আসার পর সরকারের জনপ্রিয়তা কমেছে, তারা এখন ট্যাক্স বাড়ানোর ঘোষণা দেয়, লোডশেডিং করার ঘোষণা দেয়, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি, মানে একটা খারাপ একটা অবস্থা, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি, এতে বিএনপির প্রতি মানুষ ক্ষুব্ধ এবং বিএনপির যে সন্ত্রাস, চাঁদাবাজি এগুলোতে মানুষ অদিষ্ট এবং মানুষ অলরেডি আক্ষেপ করছে যে না জামাতকে ভোট দেওয়া উচিত ছিল, যার ফলে জামাত স্থানীয় সরকার নির্বাচনে ভালো করবে এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমির জামাত অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তার নতুন এই মিশন ঘোষণা দিয়েছেন। আমির জামাত বলছেন আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, এটাকে লড়াই হিসেবে আখ্যায়িত করেছে। এর মানে স্থানীয় সরকার নির্বাচনকে জামাত খুব সিরিয়াসলি নিচ্ছে এবং জামাতের প্রত্যেকটা ইউনিট এখন স্থানীয় সরকারের নির্বাচনের দিকে জোরালোভাবে মনোনিবেশ করছে এবং সিরিয়াসলি কাজ করছে, তারা অতি সূক্ষ্মভাবে প্রার্থী সিলেক্ট করছে এবং জামাতের জাতীয় নির্বাচনে ভালো করার চাইতে স্থানীয় সরকার নির্বাচনে ভালো করার ইতিহাস অনেক পুরনো। জামাত বরাবরই জাতীয় নির্বাচনের চাইতে স্থানীয় সরকার নির্বাচনে ভালো করে, কারণ জাতীয় নির্বাচনে অনেক মেকানিজম থাকে এবং জাতীয় নির্বাচনে ভালো পারফরমেন্স দেখানো কঠিন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যা সৎ মানুষ এটাই ভালো, আর কিছু লাগে না। স্থানীয় যা বেশি বরাদ্দ কাজটা জানা লাগে না, এমনি বৈধভাবে যে কমন বরাদ্দ পায় ওইটি যদি চুরি না করে জনগণের কাছে দেয় এটি জনগণ খুশি হয় এবং জনগণ চায় আমার চেয়ারম্যান মেম্বার হবে এমন লোক যাকে আমি সুখী দুঃখে কাছে পাবো, যে টাকাকে সালিশি করবে না, যে সত্য কথা বলবে, যে সৎ রায় দিবে, যার সাথে আমি মন খুলে আমার দুঃখ শেয়ার করতে পারবো। এটা তো অনলি জামাতের মাধ্যমে সম্ভব, যার ফলে জামাতের লোকজন যেখানে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিনিধি নির্বাচিত হয় তারা বারবার হতেই থাকে, কারণ তারা 1 টাকাও চুরি করে না। দেখা যায় যে জামাতের যিনি চেয়ারম্যান হয়েছেন, যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তার টাকা কমেছে, তার ইনকাম কমে, তার ইনকাম বাড়ে না। এই জন্য এমনকি 2014 সালের স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের মনে আছে বিএনপি চাইতে বেশি উপজেলা চেয়ারম্যান জিতেছিল, মানে ভোট বেশি পেয়েছিল জামাত, বেশি এবং প্রায় 35টার মতো উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান এগুলো জামাতের আরো বেশি ছিল। এটা সম্ভব হয়েছিল 2014 সালে সেই কঠিন সময়, আর এখন তো জামাত অনেক বড় কিছু, 14 সালের চাইতে কয়েক গুণ বড় জামাত, এখানে ভালো করবে, ডেফিনেটলি ভালো করবে। তো আমির জামাত এটাকে যেহেতু লড়াই হিসেবে আখ্যায়িত করেছেন, এটাকে নতুন মিশন বলা যায় এবং জামাত এই মিশনে নেমেছে। এবং এখানে আর জাতীয় নির্বাচনে কিভাবে কি কারচুপি করে কোন সময় ভোট ফলাফল পাল্টে দেয়, জামাতের ওভারঅল দুর্বলতা কি ছিল এটা জামাত পর্যালোচনা করেছে, যার ফলে এবার এই ভুলগুলো জামাত করবে না, যার ফলে আর ভালো করবে ডেফিনেটলি। বাংলাদেশ যদি বিএনপি ফেসিবাদ কায়েম করে, আওয়ামী লীগের মতো ভোট চুরি করে, তাহলে হিসাব আলাদা। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এবারে নির্বাচনে আমাদের 3টি লাভ হয়েছে। এই প্রথম জামাত ইসলামের নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে, এর আগে আমরা অন্য নেতৃত্বে ঐক্য করেছিলাম, এবার আমাদের নেতৃত্ব হয়েছে। হ্যাঁ, জামাতের নেতৃত্ব ঐক্য হয়েছে, এটাকে আপনার বলতে হবে, এটা সবাই সরমনাই নাই, এই জন্য জামাতের নেতৃত্ব ঐক্য হয়েছে এটা বলা যাচ্ছে না, সরমনাই বলতে না আমাদের নেতৃত্ব হয়েছে, আমাদের 143 টিকিট ছিল। 2, এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয় লাভ হলো আমরা 6টা শক্তির বিরুদ্ধে সমান্তরাল লড়াই করেছি। 6টা শক্তি কি নাম বলছি না, 6টা শক্তি বলবো আমি: আওয়ামী লীগ, বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, মিডিয়া, ডিপ স্টেট। এই 6টা শক্তির ব্যাখ্যা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছেন, তা আমি বলে দিলাম, আবার বলছি আওয়ামী লীগ, বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, মিডিয়া, ডিপ স্টেট, এই 6 শক্তির বিরুদ্ধে জামাত লড়াই করেছে, তারপরে যা করেছে এবং 6 শক্তি সমৃদ্ধ শক্তি কতটুকু তা আমরা বুঝে গেছি। অতএব এবার যেহেতু বুঝে গেছে স্থানীয় সরকার নির্বাচনে এই 6 শক্তির ফাঁক ফোকর সব আটকে দিচ্ছে জামাত ক্ষমতা যাবে, ক্ষমতা যাওয়ার যোগ্য, অধিকাংশ মানুষ জামাতকে পছন্দ করে, এটাই সত্য। তবে আওয়ামী ভোটের সমীকরণে বিএনপির সংখ্যাটা বেড়ে গেছে। সিলেটে একটি কমিউনিটি সেন্টারে জেলা জামাতের আয়োজিত শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবিরে তিনি কথা বলেন। সিলেটে আবার জামাত ইফতার মাহফিল করেছে, সেই ইফতার মাহফিলে বিএনপির যিনি সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রশাসক হিসেবে আছেন তিনিও ছিলেন। সিলেটে সবসময় একটা রাজনৈতিক ঐক্য থাকে। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আকেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবে? সালাউদ্দিন 9 বছরে তার অর্জন কি? ভারতে থেকেছে, কারো কাছে সরকারিভাবে ওকে বাংলাদেশে কেউ ইন্টারোগেট করে দেখেছে যে ও ভারতীয় এই মুহূর্তে নাগরিক কিনা? তারেক রহমানের কাছে সে কি বলেছে যে আপনি আপনার ব্রিটিশ পাসপোর্ট কি সারেন্ডার করছেন? এখন ও বলছে আপনার কি জ্ঞান নাই? কি বলছে? ইউনূসের জ্ঞান নাই? এই কথাটা বলার যোগ্যতা কি আসলে সালাউদ্দিনের ছিল বা আছে? যে মানুষ জিয়া অরফানেজ ট্রাস্ট যেই মামলায় বেগম জিয়া হাজতে গেছে, এই টাকাটা সরাইছে, ডানের থেকে বাই নিছে, টাকা হারাইয়া যায় না, এই সালাউদ্দিন ওখান থেকে উঠাইয়া তার ব্যবসায় খাটাইছে, খাটাইয়া প্রফিট করছে। এই সালাউদ্দিন
সালাউদ্দিন প্রফিট করার জন্য যদি টাকাটা না সরাইতো তাহলে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে কোনো মামলা হইতো না, বেগম জিয়াকে হাজতে নেয়ার কোনো রাস্তাও থাকতো না। এখন বেগম জিয়া এই মামলার সময় এই কথাটা বলে নাই যে আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম এই টাকাটা কামাল উদ্দিন সাইন করছে এবং এর সাথে সালাউদ্দিন জড়িত, এটা বলে নাই। কারণ খালেদা জিয়ার এই সালাউদ্দিনের বউ সে জানে খালেদা জিয়া কেমন আত্মীয়, বইনের মাইয়া, ভাইয়ের মাইয়া, চাচতো ভাইয়ের মাইয়া, এই বেটির নাম হাসিনা। এখন সালাউদ্দিনের মতো লোক যদি ইউনূস সাহেবের মতো লোককে বলে আপনার আকল জ্ঞান নাই, আমি সালাউদ্দিনরা এই কথা বলবো না যে তোমার আকল জ্ঞান নাই, এটা বলবো না। কারণ কি জানেন, এটা বেঈমান, একটা রক্তচোষা হারামখোর, একটা মিথ্যাবাদী, আপাদমস্তক ভণ্ড এবং দেশদ্রোহী। এদের কাছে আকল জ্ঞানের কথা জিজ্ঞাসা করা আমার জন্য সময় অপচয়। সালাউদ্দিন, মির্জা ফাক, গোরখোদক আব্বাস এরা একত্র হয়ে ওয়াকারকে সহায়তা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেক কর্মকাণ্ডে তারা বাধা দিয়েছে, প্রত্যেকটা কর্মকাণ্ডকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। এখন আপনারা যদি এই সালাউদ্দিনকে কেউ জিজ্ঞাসা করেন যে খলিলের কথা মিথ্যা বলছো যে খলিল বিদেশি নাগরিক, এখন বিদেশি একজন নাগরিক দেশের প্রধানমন্ত্রী হইল, বিদেশি নাগরিক আব্দুল আউয়াল মন্ত্রী, মিন্টু মন্ত্রী হইল, ইনশাক মন্ত্রী হইল, আর তুমি রয়ের এজেন্ট হইয়া স্বরাষ্ট্রমন্ত্রী হইলা। আজকে খলিলুর রহমান সম্পর্কে তোমার মন্তব্য কি? ওরে যদি আমি জিজ্ঞাসা করি আপনার মা বিয়ের আগে সম্পর্ক করছিল কিনা, বা আপনার মা যখন আপনার বাপরে বিয়ে করছে তখন আপনি তো গর্বে ছিলেন, আপনার মা অলরেডি প্রেগনেন্ট ছিল, ওইটা কি কইব জানেন? ওইটা পারে ওটা আমার মায় করছে অসুবিধা কি? আজকের খলিল সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করে হোয়াট ইউ থিংক অ্যাবাউট খলিল, ওই সময় তো বলছিলেন উনি বিদেশি নাগরিক। আজকের খলিল সালাউদ্দিন কি বলবে? আমার বাবা 10 জন ছিল, আমার মা 10 জনের বাইরে কার কার সাথে ঘুমাইতে গেছে খবরটা আমার জানার কথা না, কিন্তু আমি মনে করি কোনোটাই বলবে না। কারণ এই সালাউদ্দিন পিছনে বসে বলবে আরেক জিয়া একটা বলদ, অত আকল জ্ঞান নাই, সে কি করছে এর দায়িত্ব আমার না। সালাউদ্দিন তাই বলবে। রওশনের সাথে হাসিনা জিজ্ঞাসা করলো দেশকে মেরে ফেলতে হবে, তাকে বাঁচিয়ে রাখার কোনো কারণ নাই, ভারতের অর্ডার আছে আমার উপরে, এটা করতে হবে। রওশনের সাথে বলছে আমার দিকে একটু তাকাইয়েন, ওরে নিয়ে যা করার কইরেন। আপনারা ঠিক শুনছেন, রওশনের সাথে হাসিনাকে বলছে আমার দিকে একটু খেয়াল রাখেন, ওরে নিয়ে আপনার যা খুশি করেন। তাহলে সালাউদ্দিনকে যদি জিজ্ঞাসা করে আজকের খলিল সম্পর্কে তোমার মন্তব্য কি, আমি কোনো ভুল করি নাই, আরেকটা জিজ্ঞাসা করেন, আরেক জানে। তাহলে সার্বিক পরিস্থিতি আরেক খলিল এটা গেল। এখন খলিল যদি তখন বিদেশি নাগরিক হয়, ইমানের সাথে দুইটা প্রবলেম সে সলভ করতে চাইছে। এক, রোহিঙ্গা সমস্যা, এই রোহিঙ্গা সমস্যার সমাধান আপনি মনে করেন এই তারেক রহমানের দিয়ে হবে? লিখিত নেন। কোন সমস্যার সমাধান তারেক রহমানকে দিয়ে সম্ভব না। একটা সম্ভব, ওটা আর এখন বললাম না। এবং খলিলুর রহমান সাহেব ডক্টর ইউনূসের পাশে থেকে বেশ কিছু কাজ উনি করতে চেয়েছেন, ওনাকে করতে দেয়া হয় না। এখন ডক্টর খলিল যদি বলে once upon a time I was a straight man like an arrow, you did not give me respect, now I'll become a greatest motherfucker in earth, I'm gonna screw all of you, তাহলে কি খলিল সাহেবের এটা অন্যায় হবে? আমি বাংলায় বলি, খলিল সাহেব যদি এখন বলে আমি একসময় সোজা একজন বাংলাদেশি মানুষ ছিলাম, চেষ্টা করেছি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডক্টর ইউনূসের সাথে থেকে আমি রোহিঙ্গা সমস্যাটা সমাধান করব এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমি বেশ কিছু কাজ করব, তোমরা তখন আমাকে কাজ করতে দাও নাই। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।